বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা প্রবিধান পড়েছিলাম কত বিধি পর্যন্ত, মনে আছে নাকি কারো? 467 বিধি। এরপরেও দুই একটা বিধি দেখেছিলাম, তো এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, একবার রিডিং পড়লেই হবে। গত ক্লাসে আমরা রাজসাক্ষী পড়েছিলাম, তার আগের ক্লাসে যে রাজসাক্ষী কোন ব্যক্তিরা রাজসাক্ষী হয়, তাদেরকে কিভাবে ক্ষমার প্রস্তাব করা হয়, 459 বিধি পড়েছিলাম। 459-এর সঙ্গে আরো দুই তিনটা বিধি অতিরিক্ত পড়েছিলাম, তাই না? এভাবে পড়তে বলেছিলাম: 386, 459, 486, 496, এই সবগুলো বিধি হলো রাজসাক্ষী সংক্রান্ত বিধি। পাশাপাশি রাজসাক্ষীর হাতের আঙ্গুলের ছাপটাপ নেওয়া এই সংক্রান্ত আলোচনাও আছে। রাজসাক্ষীকে অন্য বন্দীদের থেকে পৃথক করে রাখতে হবে, আলাদা করে রাখতে হবে, এই নিয়মগুলো এখানে বলা আছে। তাহলে 459 পর্যন্ত আমরা তিনটা বিধি পেয়েছিলাম, আজকে আরো একটা বিধি দেখবো। এরপরে 465 পড়েছিলাম গৃহ তল্লাশির কাজে সাক্ষী। সাক্ষী গৃহ তল্লাশির কাজে কেন প্রয়োজন, তাদেরকে কেন আদালত কারণ পরবর্তীতে সাক্ষী তল্লাশি করে যে মালামালগুলো পেল, এগুলো আসলে ওই মালামাল ছিল কিনা, এগুলো শনাক্তকরণের জন্য সাক্ষীদেরকে কোর্টে ডেকে নেওয়া হতে পারে। গৃহ তল্লাশির কাজে সাক্ষী থাকবে উভয় পক্ষের জবাবদিহিতার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। বাড়ির মালিকও পুলিশ অফিসারের বিরুদ্ধে এলিগেশন আনতে পারবে না, আবার কি করতে পারবে না, পুলিশ অফিসারও অন্য কোনো মালামাল হস্তগত করতে পারবে না। তাহলে সাক্ষীর দরকার আছে কিনা, তাই না? 465 পড়েছিলাম। 467 নিয়েছিলাম দোষ স্বীকারোক্তি কিভাবে লিপিবদ্ধ করবে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকরণ সবসময় আদালত ভবনেই অনুষ্ঠিত হবে, আদালতের বাইরে নেওয়া যাবে না এমন নয়, আদালত হিসেবে ব্যবহৃত হয় এমন গৃহেও নেওয়া যাবে, তবে এটার আবার সুযোগ নেওয়া যাবে না, নর্মালি আদালতেই নিতে হবে। 3 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, পুলিশ অফিসারের নিকট থেকে দূরে রাখতে হবে, এমন করে বুঝে বুঝে শুনে শুনে এগুলো নিতে হবে, যাতে করে তার না মনে হয় যে তাড়াহুড়ো করছেন ম্যাজিস্ট্রেট, তাই না? অনেক বিষয় জানতে পারলাম আমরা 467 বিধি থেকে। আচ্ছা, তারপরে আজকের ক্লাসে যাব আমরা। 68 বিধি পড়েছিলাম পলাতক ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা। 68, 315 ফৌজদারি কার্যবিধির 75 ধারা। 75-এর সঙ্গে 315, 468। আচ্ছা, আসেন একটু একটু আমরা আজকের ধারাবাহিক ক্লাসে যাব। আজকের ক্লাস শুরু হবে 469 বিধি দিয়ে। ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা নির্দেশ। ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ। আচ্ছা, এটা ওইভাবে লাগে না, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিবে আদালত, আদালতের ক্ষমতা। 471 থেকে শুরু করি নেন। 471 আমরা কিসের সঙ্গে পড়েছিলাম? 68, 471 মনে আছে? সমনের সাথে আমরা পড়ছি 471 বিধি। ফৌজদারি কার্যবিধি 75, প্রবিধান 315, 468। এরপরে পড়েছিলাম 68-র সাথে কি যাবে? প্রবিধান 471। আর 87-র সাথে 87, 472, 88, 474, এভাবে করে পিআরবি গুলো কিন্তু আমরা পড়ি, তাই না? একটু কষ্ট হবে নিতে, কয়েকবার নিলে দেখবেন দ্রুত এগুলো সুন্দর আপনার এমনিই চলে আসছে। তাহলে 68, 471 অর্থাৎ সমনের সাথে যে বিধিটা পড়েছিলাম সেই বিধিটা সম্পর্কে আজকে আমরা জানবো। আসেন 471 বিধিতে কি বলেছে আসেন দেখা যাক। 471 বিধিতে বললো পরোয়ানা এবং অন্যান্য পরোয়ানা। তো পরোয়ানা হলে আর অন্যান্য পরোয়ানা থাকে, তাহলে পরোয়ানা, সমন এবং অন্যান্য আদালতের আদেশগুলো কিভাবে জারি হবে সেই সংক্রান্ত নিয়ম। সমনের কথা কিন্তু বলা নাই, আছে কিন্তু সমনটাও কিন্তু এর ভেতরেই পড়বে, এটাও একটা আদালতের আদেশ, এর ভেতরেই পড়বে। অনেকে বলবেন 471 আমরা সমনের সাথে ব্যবহার করি, কিন্তু সমনের কোনো কথা উল্লেখ নাই। এটাই সমনেরও বিধি, এটাই পরোয়ানার জন্য এই বিধিটা আছে। হ্যাঁ, তো পরোয়ানা কিভাবে জারি হবে সেই সংক্রান্ত কথাগুলো এখানে আলোচনা করা আছে। কেমন হবে, ক্রমিক নাম্বার কি থাকবে। সর্বপ্রথম আমরা একটা গুরুত্বপূর্ণ লাইন শিখবো, পরোয়ানাতে বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহৃত হবে। কি ক্রমিক নাম্বার? বাৎসরিক ক্রমিক নাম্বার বা বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার করতে হবে। এগুলো এমসিকিউ এর জন্য, দাগিয়ে ফেলেন। তাহলে ওয়ারেন্টে অথবা গ্রেপ্তারি পরোয়ানা বা যে কোনো পরোয়ানার ক্ষেত্রে কি ব্যবহার হবে? বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখেন জরিমানা পরোয়ানা দেয় না, আবার অ্যাটাচমেন্ট যে দেয় ক্রোকি পরোয়ানা, এটাও তো এক রকমের পরোয়ানা। তাহলে জরিমানা পরোয়ানা, ক্রোকি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা, যে পরোয়ানাই হোক না কেন সকল পরোয়ানা তামিল করবেন অবশ্যই পুলিশ অফিসার। তাহলে দেখেন আমরা 77 ধারা ফৌজদারি কার্যবিধিতে পড়েছিলাম
পুলিশ অফিসার এক বা একাধিক পুলিশ অফিসারের উপরে পরোয়ানা নির্দেশিত করা যাবে, তাই না? এরকম পড়েছিলাম। কিন্তু আবার প্রবিধানে কি বললো যে সকল পরোয়ানা পুলিশ অফিসার তামিল করবেন। তাহলে 1898 কোথায় আর 1943 কোথায়? এগুলো পরের এডিশন না, এই জন্য পিআরবির নিয়মে বলা আছে, প্রবিধান 471 বিধিতে বলা আছে সকল পরোয়ানা অবশ্যই পুলিশ অফিসার কর্তৃক কার্যকর হবে। পাশাপাশি জরিমানা আদায়ের যে পরোয়ানা, এটার জন্য একটা আলাদা রেজিস্টার থাকবে, পরোয়ানা রেজিস্টারের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হবে না। অন্যান্য পরোয়ানাগুলো পরোয়ানা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে, জরিমানা আদায়ের পরোয়ানা ব্যতীত। বুঝতে পারলাম? এমসিকিউ দিবে, কোন পরোয়ানাগুলো পরোয়ানা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় না? জরিমানা আদায়ের পরোয়ানা। তো জরিমানা আদায়ের পরোয়ানার জন্য আলাদা নিয়ম, জরিমানা আদায় পরোয়ানা ব্যতীত বাকি সকল পরোয়ানা পরোয়ানা রেজিস্টারে লিপিবদ্ধ হবে। বুঝতে পারলাম? আম্মা আসসালামু আলাইকুম। আচ্ছা, যেখানে ছিলাম, ঠিক আছে। জরিমানা আদায়ের পরোয়ানা, সিসি ওয়ারেন্ট কি ভাই? এরকম কোন পরোয়ানা আমি জানি না তো দাদা। আচ্ছা, সিসি পরোয়ানা আছে কিনা? আচ্ছা, তাহলে পরে ক্লাসের শেষে শুনতেছি দাদা। তাহলে আসেন শেষ করি। 471 হলো পরোয়ানায় বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সকল পরোয়ানা পরোয়ানা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে, জরিমানা আদায়ের পরোয়ানা ব্যতীত। এবার আসেন, যদি পরোয়ানাগুলো কার্যকর করা না যায় তখন কি হবে? অতামিলকৃত যে পরোয়ানাগুলো থাকলো সেগুলো লাল কালি দ্বারা বছরের শেষে জেড টানতে হবে। তাহলে বছরের শেষে লাল কালি দ্বারা জেড টানতে হবে, এবং সেটা কোন মাসে? এপ্রিল মাসে। দেখেন, এই মাসটা একটু দাগিয়ে ফেলেন। কেবলমাত্র এপ্রিল মাসে জেড টানতে হবে লাল কালি দ্বারা। তাহলে যতগুলো পরোয়ানা দেয়া হলো সেগুলো যদি তামিল করা সম্ভব না হয়, কোন কালি দ্বারা জেড টানতে হয়? লাল কালি দ্বারা। কোন মাসে জেড টানবে? এপ্রিল মাসে জেড টানবে। বুঝতে পারলাম? এমসিকিউ কয়টা জানলাম? 4-5টা এমসিকিউ। সর্বপ্রথম বললো পরোয়ানায় কি নাম্বার ব্যবহার করতে হবে? বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার হবে। অতামিলকৃত পরোয়ানাগুলো কি কালি দ্বারা জেড টানতে হবে? লাল কালি দ্বারা। কোন মাসে? এপ্রিল মাসে। পরোয়ানা রেজিস্টারের মধ্যে কোন কোন পরোয়ানাগুলো উল্লেখ থাকে না? জরিমানা আদায়ের পরোয়ানা ব্যতীত বাদ বাকি সকল পরোয়ানা পরোয়ানা রেজিস্টারে উল্লেখ থাকবে। এই কয়েকটা হলো এমসিকিউ প্রবিধান 471। আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সমনের যে জায়গাটা, সেখানে আসি। সরকারি কর্মচারীর উপরে যদি আপনি সমন জারি করেন, সেক্ষেত্রে তার অফিস প্রধান বরাবর সমনটা জারি করতে হবে। এই জন্য 471 আমরা সমনও ব্যবহার করি। বুঝতে পারলাম? এবার আসেন, এরকম যদি প্রশ্ন দেয়, পুলিশ অফিসারের উপরে সমন জারির পদ্ধতি আলোচনা করুন। আছে আপনার ফৌজদারি কার্যবিধিতে? নাই। তো যেহেতু তিনি একজন গণপ্রজাতন্ত্রের কর্মচারী বলে গণ্য হবেন, এবং আমরা জানি প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি 72 ধারা পড়ছি না আমরা? ঠিক বলতেছি কিনা? তাহলে এই ধারাটা সঙ্গে 471 বিধি দিয়ে দিবেন। পুলিশ অফিসারের উপরে পরোয়ানা জারি করতে হলে অবশ্যই, সমন জারি করতে হলে অবশ্যই কি করতে হবে? পুলিশ সুপারের মারফত এটি প্রেরণ করতে হবে, তাহলেই সমনটি যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। 471। ও আচ্ছা আচ্ছা। তাহলে 471 বিধিতে বললো সমন জারির ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? পুলিশ অফিসারের উপরে সমন জারি করতে হলে কার বরাবর প্রেরণ করতে হবে? পুলিশ সুপারের মাধ্যমে প্রেরণ করতে হবে। রেলওয়ে কর্মচারীর ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ তার অফিস প্রধান বরাবর সমন পাঠালেই সমনটা জারি হয়েছে বলে গণ্য হবে। এই ছিল 471 বিধি। আমরা 472-এ যাব, হুলিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। হুলিয়া কাকে বলে অলরেডি আমরা শিখে এসেছি। 87, 472, 87-তে পড়েছি হুলিয়া। হ্যাঁ, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার কার্যকর করা না গেলে, আত্মগোপন করলে, পলাতক হলে বিচার ব্যবস্থা যাতে ব্যাহত হয় সেজন্য তিনি পালিয়ে গেলে ওই ব্যক্তিকে কি করা হবে? তার ঘোষণাপত্র ইস্যু করা যাবে 30 দিনের কম নয় এমন সময় দিয়ে। এটাকেই হুলিয়া বা ইশতেহার বা ঘোষণাপত্র বলে, তাই না? তাহলে সংজ্ঞাটা একটু আমরা মনে করার চেষ্টা করলাম। প্রবিধান 472, ফৌজদারি কার্যবিধি 87 ধারা। আচ্ছা, এবার আসেন, কয় কপি হবে হুলিয়া? আমরা তো জেনেছি ওখানেও 3 কপি হবে। এইখানে সুন্দর করে বর্ণনা দিছে হুলিয়ার কপিগুলা কে কে কিভাবে জারি করবে। আচ্ছা, হুলিয়ার প্রথম যে কপিটা থাকবে এটা আদালত ভবনের প্রকাশ্য স্থানে পাঠ করে শোনাতে হবে, তাই তো? তাহলে আদালত
আদালত ভবনের প্রকাশ্য স্থানে পাঠ করে শোনাতে হবে সাক্ষীদের উপস্থিতিতে। প্রথমে বললো 3 কপি, 1 কপি কোর্টে, 1 কপি সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির জন্য, আরেকটা কপি থাকবে থানায়। আচ্ছা, কোর্ট অফিস, থানা এবং সংশ্লিষ্ট ব্যক্তির গ্রামের জন্য। ঘোষণা বা হুলিয়া প্রকাশ করবে, প্রকাশ সম্পর্কে পুলিশ অফিসারগণ 87 ধারার যে পদ্ধতি রয়েছে ফৌজদারি কার্যবিধি সেটি অনুসরণ করবেন। পাশাপাশি হুলিয়ার একটি কপি আদালত প্রাঙ্গণে সাক্ষীদের উপস্থিতিতে লাগিয়ে দিতে হবে এবং রিপোর্ট প্রদান করতে হবে। তাহলে প্রকাশ্য স্থানে একটা হুলিয়ার কপি টানিয়ে দিতে হবে। এরপরে পলাতক ব্যক্তি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, ওই গ্রামে গিয়েও একটা কপি ওখানে পড়ে শোনাবেন, উল্লেখযোগ্য স্থানে পড়ে শোনাবেন। গ্রামের প্রধান বাসিন্দাদের উপস্থিতিতে পলাতক ব্যক্তির বাড়ির দেখা যায় এমন একটা জায়গায় সেটি লটকিয়ে রাখবেন। বুঝতেছি তো, তাই না? এগুলো আমরা আগেই পড়ে আসছি, শুধু পিআরবি, সংশ্লিষ্ট পিআরবিটা ওই ধারার সাথে ব্যবহার করা আসলে যেন দুইটা মিলে একটু প্রশ্নটা সুন্দর করে লিখে দেওয়া যায় যে হুলিয়া কাকে বলে, হুলিয়া কয় কপি ইস্যু করা হয়, হুলিয়া জারির পদ্ধতি আলোচনা করুন। একদম পিআরবির ভাষা থেকে শুরু করে সিআরপিসি দুইটা মিলে আমরা সুন্দর করে উত্তর লিখবো। আচ্ছা, তাহলে শিখলাম। এরপরে আসেন সাক্ষী সহ এই কাজগুলো করবেন এবং রিপোর্ট প্রদান করবেন। এখান থেকে আর কিছু জানার মতো নাই। তাহলে সময় কতদিন? কমপক্ষে 30 দিন বা 30 দিনের কম নয় এমন সময় দিয়ে হুলিয়া জারি করা হয়। তাহলে 471 পড়লাম। সমন এবং পরোয়ানা জারির ক্ষেত্রে নিয়মাবলী। বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার করতে হবে। অতামিলকৃত পরোয়ানার ক্ষেত্রে লাল কালি দিয়ে জেড টানতে হবে, এপ্রিল মাসে জেড টানতে হবে। সকল পরোয়ানা পুলিশ অফিসার তামিল করবেন। জরিমানা পরোয়ানাগুলো অন্য রেজিস্টারে মেইনটেইন করা হবে। আর কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে সমন দিতে গেলে অবশ্যই পুলিশ সুপার স্যারের মাধ্যমে দিতে হবে। শেষ। এরপরে 472 পড়লাম। হুলিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো 3 কপিতে হুলিয়া ইস্যু হবে। কোর্টের জন্য আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট পলাতক ব্যক্তির গ্রামে 1 কপি পাঠ করে শোনাতে হবে, পাশাপাশি লটকিয়ে দিতে হবে। আরেকটা কপি থাকবে থানায়। আচ্ছা, এই ছিল হুলিয়া সংক্রান্ত আলোচনা। এবার যাব 474। এই 474 বিধিটা আপনারা 88-7 সঙ্গে পড়তে পারবেন। 88-7 ফৌজদারি কার্যবিধির 88-7 পড়েছিলাম না? কোনোভাবে ওই ব্যক্তি যদি হাজির না হয়, উল্লিখিত সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি হাজির না হয়, সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাবে। তো এই যে 88-7 ধারা মোতাবেক কিন্তু সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যায়। পাশাপাশি প্রবিধান 474 বেশি চাপ হয়ে গেলে দরকার নাই। তাহলে সরকারি এই ব্যক্তি ইশতেহারে উল্লিখিত, ঘোষণায় উল্লিখিত সময়ের মধ্যে যদি হাজির না হয়, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি কি হবে? সরকারের তত্ত্বাবধানে নেওয়া হবে। এটাকেই বাজেয়াপ্ত বলা হয়, সরকারের এখতিয়ারে চলে যাবে। এরপরে বলেছে একই সঙ্গে ওই যে কোন ব্যক্তি সরকারের তত্ত্বাবধানে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে রেকর্ড করতে পারবেন, পাশাপাশি সম্পত্তি ক্রোকেরও ব্যবস্থা নিতে পারবেন। আরো যদি সম্পত্তি থাকে তাহলে তার সম্পত্তি ক্রোক করারও ব্যবস্থা করতে পারবেন। তাহলে সরকারের এখতিয়ারে কখন চলে যায়? 30 দিনের যে সময়টা দিল এর মধ্যে উনি হাজির হলেন না, ইশতেহারে উল্লিখিত নির্দিষ্ট তারিখের মধ্যে বা সংশ্লিষ্ট সময়ের মধ্যে হাজির না হলে এটা বাজেয়াপ্ত করে ফেলতে পারবে। বাজেয়াপ্ত কিভাবে করবে? ক্রোকের মাধ্যমেই করবে, এটাই বুঝিয়েছে। 476 যাব। 476টা দেখেন, সেম কথা 471 পড়ে আসছেন। 471 পড়লে 76 আর আলাদা করে পড়তে হয় না। এখানে শুধু বলেছে প্রত্যেক মাসে যে অতামিলকৃত পরোয়ানাগুলো সদর কোর্ট, থানায় এখানে যে তামিল হয় নাই এইরকম পরোয়ানাগুলো পুলিশ সুপার স্যারকে একটা লিস্ট পাঠাতে হবে। তার একটা তালিকা পুলিশ সুপারের নিকটে প্রেরণ করতে হবে যে এই পরোয়ানাগুলো তামিল করা যায়নি। আর অতামিলকৃত পরোয়ানাগুলো লাল কালি দিয়ে জেড টানতে হবে এপ্রিল মাসে। একই কথা আবার বলেছে, প্রবিধানে ঘুরে ঘুরে একই রকম কথা। গুরুত্বপূর্ণ বিধিতে যাব। 478 বিধি। এইবার আসেন কাজের পড়াপড়ি। 478 77টা নিতে পারেন একটু। ওই যে 499 সিআরপিসি পড়বেন না, জামিনদারের বন্ড বা মুসলেকা। 477-এর সঙ্গে সিআরপিসি 499 এই দুটো বিধি এমনি ধারা জানতে পারেন। 499 জামিনদারের বন্ড, 477 বিধিতেও জামিনদারের বন্ড সংক্রান্ত বিষয়গুলো আলোচনা আছে। কোর্ট অফিসার আবেদন করবে ম্যাজিস্ট্রেটের নিকটে যে এতজন জামানতের মাধ্যমে ওই ব্যক্তি কি করতে পারবেন? বন্ড সম্পাদন করতে পারবেন। বন্ড সম্পাদিত হলে সাথে সাথে ওই ব্যক্তিকে আবার মুক্তি দিতে হবে। আর এই বন্ডটাই হলো তার জামিনের কাগজ বা মুক্তির নোটিশ বলতে পারি আমরা। তাই বলে পিআর স্লিপ কিন্তু না, এটা জামিন। অর্থাৎ বন্ড নিল, বন্ড কিভাবে আবেদন করবে, পাশাপাশি বন্ড সম্পাদিত হলে ওই ব্যক্তিকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আচ্ছা,
99, 499 ফৌজদারি কার্যবিধি প্রবিধান 477, এটা কিন্তু বন্ডের সংজ্ঞা বা টিকা আসলে তখন লাগবে। হ্যাঁ, মূল পড়া হলো 478 বিধি, বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ। কেন বলছি, আপনাদের পরীক্ষায় 715 বিধিটা আসছিল। 715 বিধি হলো, ক্লাসে মনোযোগ দেন, 715 বিধি হলো সাজা প্রাপ্ত বন্দির শ্রেণী বিভাগ। কে জানবে যে 715 বিধি থেকে লিখিত প্রশ্ন দিবে পরীক্ষায়, বলেন? তাহলে পড়ালেখা যারা করে না তারা পাশ করতে পারে, ভালো সিরিয়ালে থাকতে হলে একটু পড়াই লাগে, বুঝতে পারছেন? কোন 715 বিধির ভেতর থেকে দিয়ে দিছে লিখিত প্রশ্ন? কেউ কোনোদিন উল্টায় ওই দিকের বিধিগুলা? তাহলে 715 হলো সাজা প্রাপ্ত বন্দি শ্রেণী বিভাগ। আমরা 478 দেখতেছি, এটা হলো বিচারাধীন বন্দি, যাদের এখনো বিচার শেষ হয় নাই, বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ। আরেকটা পাবো আমরা পিআর বন্দি শ্রেণী বিভাগ, অর্থাৎ পুলিশ রেজিস্টার্ড হয়েছে এই ধরনের বন্দীদের শ্রেণী বিভাগ পাবো 500 বিধিতে। 478, 500, 715, তিনটা বিধি পাশাপাশি লিখে রাখেন বইয়ে। 478 মাথার উপর দিয়ে লিখে রাখেন, 500 তার উপরে লিখে রাখেন 715। তাহলে আপনি বন্দি শ্রেণী বিভাগ সংক্রান্ত আলোচনা পাবেন তিনটা বিধিতে। 478 বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ, 500 পিআর বন্দি শ্রেণী বিভাগ, 715 সাজা প্রাপ্ত বন্দি শ্রেণী বিভাগ। সবগুলো কি একই হইলো নাকি? আসলো বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ, দিয়ে দিলেন পিআর বন্দি শ্রেণী বিভাগ, হবে? হবে না। তাহলে বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ 478, পিআর বন্দি শ্রেণী বিভাগ 500, সাজাপ্রাপ্ত বন্দি শ্রেণী বিভাগ 715। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো আমাদের, তাই না? আসেন এবার দেখি কি কি বলেছে। 478 বিধিতে বললো 2 রকমের বন্দিকে শ্রেণী বিভাগ করা যায়, বা বিভাজন করলে 2 রকম বন্দি দেখা যায়। এই শ্রেণী বিভাগটা কে করবে? এটা আদালত করবে, আদালতের শ্রেণী বিন্যাস করতে পারবে। পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া আছে, তিনিও একটু খেয়াল করবেন এই বিষয়গুলো। তো এখানে 478 যে বিচারাধীন বন্দী যাদের এখনো বিচার চলমান, তাদেরকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। কি কি? প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, 2 রকম বন্দী। তার মধ্যে বলেছে প্রথম শ্রেণীর বন্দী একটু সামাজিক মর্যাদা সম্পন্ন যে লোকগুলো, তারা প্রথম শ্রেণীর বন্দির মধ্যে পড়বেন, তাদেরকে হাত করা পরানোর দরকার নাই। যাবে না একেবারে স্ট্রিক্টলি ওইভাবে না, পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেট যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে আপনি আবার হাত করা পরাতে পারবেন, তো না পরানোই উত্তম। তাহলে প্রথম শ্রেণীর যে বন্দী বা ভালো সামাজিক মর্যাদা সম্পন্ন যে বন্দী, সেই বন্দীকে হাতকড়া পরানোর ক্ষেত্রে জেলা পুলিশ সুপার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। তবে হ্যাঁ, যদি আপনার কাছে মনে হয় খুবই মারাত্মক পালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার হাতকড়া পরানো যাবে, সেফটি ফার্স্ট, তাই না? আচ্ছা, এরপরে আসেন দ্বিতীয় শ্রেণীর যে বন্দী থাকলো, অথবা এমন বন্দী যাদেরকে কোনো শ্রেণী বিন্যাসে ফেলা যায় না। তাহলে দ্বিতীয় শ্রেণীর বন্দী বা অন্য কোনো বন্দী যাদেরকে শ্রেণী বিভাগ করা যায় না, এমন বন্দীদেরকে হাতকড়া পরানোর ক্ষেত্রে বলা আছে যদি মনে হয় বল প্রয়োগ করবে তারা, অথবা তারা পালিয়ে যেতে পারে, এই ক্ষেত্রে তাদেরকে হাতকড়া পরানো যাবে। হ্যাঁ, তাহলে হাতকড়া পরানোর বিধান মোটামুটি এখানে বলা হয়েছে। তবে কি এখানে হলো বন্দি শ্রেণী বিভাগ সংক্রান্ত আলোচনা। কয় রকম বন্দি, বিচারাধীন বন্দি কয় রকম? 2 রকম। কি কি বিচারাধীন বন্দি? প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর বন্দিকে কি করা যায় না? হাতকড়া পরানোর দরকার নাই। কার অনুমোদন সাপেক্ষে যাবে? জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারের অনুমোদন সাপেক্ষে যাবে। এই যে বন্দি শ্রেণী বিভাগ কে করবেন? আদালত। শেষ। 478 বিধি। এইবার আমরা 500 বিধিটা দেখব। 3 রকমের বন্দি পাওয়া যাবে। পিআর বন্দি, পিআর বন্দি একটু পরে আমরা জানবো কারা কারা পিআর বন্দি। পুলিশ রেজিস্টার্ড, গত ক্লাসেও আমরা পড়েছিলাম যে যাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। প্রবিধান 492 বিধি, 91, 92 দুইটাই বলতে পারি। এই বিধিগুলো অনুযায়ী যে সকল অপরাধী ব্যক্তিদের আঙ্গুলের ছাপ নেওয়া হয় তারাই হলেন পিআর বন্দি বা পুলিশ রেজিস্টার্ড যে অপরাধী গণ আছেন আর কি। তো এই যে বন্দিরা, এদের আবার 3 রকমের শ্রেণী বিন্যাস পাবেন আপনি। একটা হলো পিআর পুলিশ রেজিস্টার্ড, আর একটা হলো পিআরটি, আর একটা হলো পিআরটি 565। এভাবে বন্দিগুলোর শ্রেণী বিভাগ করা হয়েছে। যাই হোক, পিআরটি ইলাবোরেশন আমার জানা নেই। 565 বলতে বোঝানো হয়েছে ফৌজদারি কার্যবিধির যে 565 ধারার অধীনে সরকার যাদেরকে কি করবেন, সরকার যাদেরকে 565 ধারা অনুযায়ী বা আদালত যাদেরকে কোনো নিয়মের মধ্যে নিয়ে আসছেন, মানে দণ্ড ভোগের পরও আপনি থানায় গিয়ে হাজিরা দিতে থাকবেন, বা তার উপরে যে কোনো একটা নিয়ম প্রযোজ্য, সে অপরাধী, দণ্ডিত হয়েছে, দণ্ড ভোগ করছে, এখন তো সে মুক্তি পাবে, তাই না?
অথচ মুক্তি পাওয়ার পরেও তার উপরে কিছু আলাদা করে নিয়ম নীতিমালা দেওয়া হয়েছে। এই বন্দিগুলোকে বলে 565। আচ্ছা আসেন একটু দেখি পিআর বন্দি কারা। একটু শ্রেণীবিন্যাসটা তো জানতে হবে তাই না? 3 রকমের শ্রেণীবিন্যাস, পিআর বন্দি, পিআরটি 565। এই হলো পিআর বন্দি 3 রকমের শ্রেণীবিন্যাস। প্রথমে বলল পিআর বন্দি কারা কারা, বা 1 নাম্বার ক্লাসিফিকেশনের মধ্যে কারা পড়েছে, যাদের জেল খাটা শেষ। সোজা ভাষায় যদি বলি, যাদের জেল খাটা শেষ, কারাদণ্ডের মেয়াদ শেষ, কিছুদিন পরে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এখনো আটক রাখা হয়েছে কোনো যুক্তিসঙ্গত কারণে, জেল খাটা শেষ কিন্তু এখনো আটক আছে, ছেড়ে দেওয়া হবে খুব শীঘ্রই। তার আগে তালিকা পাঠায়, আমরা দেখেছি না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে তালিকা প্রেরণ করে। তো এই হলো পিআর বন্দি। মানে পিআর বন্দি কারা, যারা কারাদণ্ডের মেয়াদ ভোগ করার পরেও কারাগারে আটক রয়েছেন, খুব শীঘ্রই মুক্তি পাবেন, এরাই হলেন পিআর বন্দি। এবার যাব 2 নাম্বার ক্লাসিফিকেশন, পিআরটি। সম্ভবত পিআর বন্দি ট্রান্সফারের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ যে যে বন্দিরা, অনেক সময় হয় কি রংপুর জেলার বিচারাধীন কয়েদি সে কোথায়, একদম সে ঢাকায় যে কেন্দ্রীয় কারাগার আছে ওখানে কিন্তু জেল হাজত বাস করে না, ওখানে অপরাধে অভিযুক্ত হয় ওখানে গিয়ে। তো কিছু কিছু বন্দিকে কি করে, ছেড়ে দেওয়ার আগে আগে নিজের জেলায়, নিজের এলাকার যে জেলখানা ওখানে ট্রান্সফার করে কিন্তু, হ্যাঁ। তো ঠিক আছে, ওই ব্যক্তিকে কি করা হোক, তিনি যেখানে বসবাস করছিলেন ওইখানে ওনাকে নিয়ে যাওয়া হোক বা বদলি করা হোক। তো এই যে বদলি করে যে বন্দীদেরকে নিজেদের জেলায় যে কারাগার আছে সেই কারাগারে মুক্তির আগে আগে ওই কারাগারে বদলি করা হয়, এই বন্দীদেরকে বা এই শ্রেণীর বন্দীদেরকে বলা হয় পিআরটি। বুঝতে পারলাম কথাগুলো? এগুলো ভালো করে নেন, এগুলো লাগবে, হ্যাঁ। তো পিআর বন্দি কারা কারা, পুলিশ রেজিস্টার্ড বন্দি। এই বন্দিগুলো হলো যাদের কারাদণ্ড ভোগ শেষ কিন্তু তারপরেও তারা আটক রয়েছেন, কারাদণ্ডের মেয়াদ শেষ, খুব শীঘ্রই তাদেরকে মুক্তি দেওয়া হবে, এই ধরনের বন্দি হলো পিআর বন্দি। পিআরটি কারা, যারা অন্য জেলে আটক আছেন, তাদেরকে ছেড়ে দেওয়ার আগে তাদের নিজেদের এলাকার বসবাস স্থানের যে জেলখানা সেখানে বদলি করা হবে, এরকম বন্দিগুলোকে বলা হয় পিআরটি। এরপরে বলেছে পিআরটি 565 বন্দি কোনটা, যে ব্যক্তির উপরে ফৌজদারি কার্যবিধির 565 ধারা মোতাবেক কিছু নীতিমালা, কিছু নিয়ম আরোপ করা হয়েছে, এই ধরনের বন্দি হলো পিআরটি 565। হতে পারে 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধগুলো করেছে, বারবার এই ধরনের অপরাধ করার পর তারা 565 ক্লাসিফিকেশনে এসেছে। একটু রিডিং করে নিবেন সবাই, অবশ্যই একবার রিডিং করবেন। তবে যতটুকু খুব গুরুত্বপূর্ণ জায়গা এইটাই হলো ক্লাসিফিকেশন এবং কি কারণে তাদের এরকম নাম, হ্যাঁ। তাহলে বুঝতে পারলাম আমরা পিআর বন্দি 3 প্রকারের। তার মধ্যে প্রথমে হলো কারাদণ্ড মেয়াদ শেষ তারপরও আটক রয়েছে এমন। 2 নাম্বার হলো পিআরটি, যাদেরকে নিজেদের জেলায় বদলি করা হবে। আরেকটা হলো যাদের উপর কিছু সরকারি নীতিমালা আরোপ করা হয়েছে। ঘুরে আসি একটু 715 বিধি থেকে, চলেন। 715 বিধিতে কি বললো, 715-তে বললো সাজাপ্রাপ্ত বন্দি শ্রেণী বিভাগ। তাহলে আগের গুলা কি ছিল, এগুলাও সাজাপ্রাপ্ত, তবে তাদেরকে আলাদা করে পিআর বলা হলো কারণ কি, তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, তারা বারবার অভ্যাসগত অপরাধী, বারবার একই রকমের ক্রাইম গুলো করে, যার জন্য হতে পারে নারী, বয়স্ক, শিশু, যে কেউ হতে পারে, হ্যাঁ। তো তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আলাদা করে চিহ্নিত করা হয়েছে যে এরা শুধু শুধু অপরাধ করে, ঘন ঘন অপরাধ করে। আর এখানে হলো সাজাপ্রাপ্ত বন্দি শ্রেণী বিভাগ বলেছে 715 বিধিতে। সাজাপ্রাপ্ত বন্দি বলতে অভ্যাসগত একটা যে কোনো অপরাধে একবার সে দণ্ডিত হয়েছে, এরকম বন্দি হলো সাজাপ্রাপ্ত বন্দি। এই বন্দিরও শ্রেণী বিভাগ পাবেন আপনারা 3 রকমের। কি কি 3 রকমের? ক, খ, গ শ্রেণীর বন্দি। তাহলে ক, খ, গ শ্রেণীর বন্দি হলো 715-র ক্ষেত্রে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী হলো 478 বিধির ক্ষেত্রে, হ্যাঁ। 715 দেখবো, 715-তে বলেছে বন্দীদেরকে হাত করা এবং পায়ের বেড়ি বা শিকল এগুলো বা যাতায়াতের সময় তারা কিভাবে আপনি তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন, হাতে হাত করা এবং পায়ের বেড়ি, এই সংক্রান্ত নিয়মাবলী। তাহলে হেডলাইনে কি বললো, ভেতরে আবার কি বললো দেখেন। প্রবিধানের অনেক জায়গায় আপনি এরকম অমিল পাবেন, কিন্তু বুঝে নিতে হবে, কথাগুলো বুঝে নিতে হবে। তো এখানে বলেছে 3 রকমের বন্দি দেখতে পাওয়া যাবে, ক, খ এবং গ শ্রেণী। সামাজিক মর্যাদা, শিক্ষিত কিন্তু অভ্যাসগত নয়,
অভ্যাসগত অপরাধী নয় এমন যে কয়েদি তারা ক এবং খ শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবেন, তবে তাদের চরিত্র এবং প্রাক পরিচয় পূর্ববর্তী ইতিহাস ঘেঁটে দেখা গেছে কোনো অপরাধ আগে সে করেনি। তো এরকম অপরাধীদের শ্রেণীবিন্যাস অনুযায়ী ক্লাসিফিকেশন করবে ক শ্রেণী খ শ্রেণী। এবার আসেন গ শ্রেণীর মধ্যে যেগুলো ক খতে ফেলা যাবে না, বাকিগুলো সব গ। এভাবে বন্দির শ্রেণী বিভাগ, যে সকল কয়েদি বা বন্দিকে ক এবং খ শ্রেণী অন্তর্ভুক্ত করা যাবে না তাদেরকে বলা হবে গ শ্রেণীর বন্দি। বুঝতে পারলাম ঘটনাটা? বুঝিনি? সাজাপ্রাপ্ত বন্দির শ্রেণী বিভাগ কয় প্রকারের? 715 বিধিতে 3 প্রকারের। কি কি? ক, খ, গ শ্রেণীর বন্দি। দেখেন, ক এবং খ শ্রেণীর আওতাধীন বন্দিরা কয়েক রকমের হতে পারে। ক এবং খ শ্রেণীর বন্দিরা কিরকম হবে? যেমন তারা ভালো চরিত্রের অধিকারী হতে পারে, সামাজিক মর্যাদা সম্পন্ন শিক্ষিত ব্যক্তিও হতে পারে। এছাড়াও অপরাধী হওয়া বা বন্দী হওয়াটা তাদের অভ্যাসগত বিষয় নয়, তারা অভ্যাসগত অপরাধী নন। এইভাবে তাদের শ্রেণী বিভাগটা করবে। আর গ শ্রেণীতে বলেছে উপরের ক এবং খ শ্রেণীতে যে সকল বন্দি শ্রেণীভুক্ত করা গেল না সেগুলোই গ শ্রেণীর বন্দি। আচ্ছা, এরপরে বাকিগুলো আমরা যখন অন্য পড়া পড়বো তখন পড়বো। আপাতত যেহেতু আমরা বন্দি শ্রেণী বিভাগ সংক্রান্ত আলোচনা পড়ছি, মোটামুটি এইটুকু জানলেই হবে। তাহলে কি কি পড়লাম দেখেন। বিচারাধীন বন্দি 478, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। পিআর বন্দি 500 বিধি 3 রকমের, পিআর, পিআরটি, পিআরটি 565। আর 715-তে পড়লাম সাজাপ্রাপ্ত বন্দি 3 রকমের, ক, খ, গ শ্রেণী। সামাজিক মর্যাদা অনুযায়ী এগুলো ক্লাসিফিকেশন হবে। অনেকটা 478 বিধিতেও একই কথা বলা হয়েছে। আর পিআর বন্দিগুলো হবে তাদের অপরাধের ক্রমাগততার উপরে নির্ভর করে বারবার বারবার অপরাধ করে কাদের কাদের আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা প্রয়োজন তাদের ক্ষেত্রে কি হবে? এই যে 500 বিধিটা প্রযোজ্য হবে। আচ্ছা, এবার আসেন আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই ধারাবাহিক ভাবে। তো 478 বিধি পড়লাম, বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ। এরপরে যাব 479, বন্দীদেরকে যখন জেলখানা থেকে এক জেলখানা থেকে অন্য জেলখানায় নিয়ে যাওয়া হবে, আবার ফেরত নিয়ে আসা হবে, তাদের নিরাপত্তার দায়িত্ব কার উপরে বর্তাইবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওই জেলার পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, নাকি কোর্ট অফিসার? অবশ্যই কোর্ট অফিসারের উপরে বর্তাবে। দেখেন, কোন বন্দীকে কোর্টে হাজিরের দায়িত্ব কিন্তু কোর্ট অফিসারের উপরে বর্তায়। যদিও আমরা কি করি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কট করে পাঠায় না, থানা থেকে পাঠায় ঠিক আছে, কিন্তু মূল দায়িত্ব কার? কোর্ট অফিসারের দায়িত্ব সুনির্ধারিত দিনে ওই আসামিকে কোর্টে উপস্থিত করা। তাহলে এই বিধান বলেছে কত বিধিতে? 479, 80 দুইটাই, মানে কোর্ট থেকে আনা নেওয়া আবার কোর্টে উপস্থিত করা সবগুলোই হবে কোথায়? এই যে প্রিজন ভ্যানে করে যে আপনারা অপরাধী ব্যক্তি নিয়ে যান, 480 বিধি। তাহলে 479, 80 হলো বিচারাধীন বন্দীদেরকে কোর্টে আনা নেওয়া এবং আদালতে তাদেরকে নজরে নজরে রাখার দায়িত্ব কোর্ট অফিসারের উপরে বর্তাবে। আর 480টা একটু রিডিং করবেন, বলেছে সংক্ষিপ্ত পথ। ওই যে আপনারা 432 পড়েছিলেন না, এই একই কথাগুলো বলা আছে। সংক্ষিপ্ত পথ অনুসরণ করতে হবে যেন দিনের আলো থাকতে থাকতেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এগুলো একবার একটু রিডিং পড়লেই হবে। প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া সবচেয়ে নিরাপদ। আচ্ছা, 482-তে যাব। 482 বিধি, কোর্টে উপস্থিত হওয়ার পর তাদের শরীর তল্লাশি। এই তল্লাশিটাও কোর্ট অফিসার নিশ্চিত করবেন। কোর্টে উপস্থিত হওয়ার পর সাক্ষীদের শরীর তল্লাশি। তাহলে দেখেন, সাক্ষীদের শরীর তল্লাশি কেবলমাত্র গৃহ তল্লাশির সময়ই যদি শুধু সাক্ষীদেরকে তল্লাশি করা হয় না, বা যারা তল্লাশি করতে গেল তাদেরকে তল্লাশি করা হয় না, কোর্টে উপস্থিত করার পরেও কি করতে হবে? তল্লাশি করতে হবে। এতদিন জানতাম জেলখানা দায়ী থাকতো না, কোর্ট অফিসারের দায়িত্ব। ভাইয়া এটাই এখানে বলা আছে যে কোর্টে আনা নেওয়ার দায়িত্ব, তাদেরকে হাজির করার দায়িত্ব সব কোর্ট অফিসার। আমি একটু পড়ি, জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। সংক্ষেপে বলছি কেন, কারণ এগুলা এত বেশি লাগবে না, শুধু এমসিকিউ দিলে তখন আপনাদেরকে উত্তর দাগাতে হবে। দাঁড়ান আমি বের করি। 479 বিধি একটু খেয়াল করেন, শেষের যে লাইনটা, আমরা শুধু এই লাইনটা নেব, এই হেডলাইনটাও পড়তে পারেন। বিচারাধীন বন্দীদেরকে জেল থেকে পাড়ায় নিবার, আদালতে তাদেরকে নজরে রাখার দায়িত্ব কোর্ট পুলিশ অফিসারের। দেখেন, প্রয়োজন হলে পুলিশ লাইন থেকে পুলিশ নিয়ে যেতে হবে এবং নিয়ে কোর্ট পুলিশ বা লকআপ থেকে বিচারাধীন বন্দীদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাহারা দিয়ে নিয়ে যাবে। সেখানে তারা যতক্ষণ থাকবে ততক্ষণ তাদেরকে নজরে নজরে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট যাদেরকে জেলে দেওয়া অথবা হাজতে আটক রাখার নির্দেশ দিয়েছেন তারাও পাহারা দিয়ে তাদেরকেও
পাহারা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে। এই ৭৯-৮০ একই বিধি, শুধু একটা নিয়ে যাওয়ার কথা বলেছে আর একটা ফেরত আনার কথা বলেছে। এরপরে দেখেন, যখন কোনো মামলা মুলতবি হবে, শুনানি একটা নির্ধারিত তারিখ হবে যে আগামী শুনানিতে আবার আসেন, এরকম হলে এই শুনানির তারিখ নির্ধারণ হলে কোর্ট অফিসারের কর্তব্য হলো নির্ধারিত দিনে বন্দীদেরকে সময় মতো কোর্টে হাজির করা, নিশ্চিত করার দায়িত্ব কোর্ট অফিসারের। তাহলে কোর্ট অফিসার অবশ্যই এই বিষয়ে দায়ী থাকবেন। ৪৭৯-৮০। আচ্ছা, যেখানে ছিলাম আমরা ৪৭৯-৮০ পড়লাম তাদেরকে আনা নেওয়ার দায়িত্ব। ৪৮২-তে দেখলাম কোর্টে উপস্থিত সাক্ষীদেরকে তল্লাশি। এবার যাব ৪৮৬ বিধি, রাজসাক্ষী এবং ধন্যবাদ, রাজসাক্ষী এবং দোষ স্বীকারকারী বন্দীদেরকে পৃথক করে রাখতে হবে। তাহলে দেখেন, গত ক্লাসে আমরা সিআরপি পাশাপাশি পড়লে কত সুবিধা। গত ক্লাসে আমরা পড়েছি না, রাজসাক্ষীকে আলাদা করে রাখতে হবে, কারণ তিনি সাক্ষী হিসেবে পরবর্তী শুনানি থেকে তিনি কি হিসেবে গণ্য হবেন, তিনি কিন্তু সাক্ষী হিসেবে গণ্য হবেন। তো যেহেতু পরবর্তী শুনানি থেকে সাক্ষী হবেন, পাশাপাশি সহযোগী অপরাধীদের শত্রু হিসেবে গণ্য হলেন, তাহলে তাকে আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে। এটাই বলেছে ৪৮৬ বিধিতে, রাজসাক্ষী এবং দোষ স্বীকারকারী বন্দীদেরকে পৃথক করে রাখতে হবে। এবং এটা পুলিশ সুপার এই বিষয়টা নিশ্চিত করবেন কে? অবশ্যই পুলিশ সুপার স্যার এই বিষয়টি নিশ্চিত করবেন। আচ্ছা, দেখেন রাজসাক্ষীদেরকে পৃথকভাবে রাখা হয়েছে কিনা এটা পুলিশ সুপার দেখবেন। ৪৮৬ খ বিধিটা একটু দেখেন। পুলিশ সুপার এগুলো খেয়াল করবেন। যদি আলাদা করে রাখা সম্ভব না হয় তাহলে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রস্তাব দিবেন যে রাজসাক্ষীকে অন্য কোনো জেলখানায় রাখা উচিত। যদি একসাথে আলাদা করে রাখার ব্যবস্থা না থাকে, একবারে জেলখানায় যেন আলাদা করে দেওয়া হয়। আদালতে যেদিন তার উপস্থিত হওয়ার দরকার হবে সেদিন তাকে পাহারার মাধ্যমে হাজির করা হবে। বুঝতে পারলাম? মোদ্দা কথা হলো, রাজসাক্ষীকে ভিন্ন করে রাখতে হবে, পৃথক করে আলাদাভাবে রাখতে হবে। ৪৮৬ বিধি। এইবার যাব আঙ্গুলের ছাপ। ৪৯০ বিধিটা নেন একটু, আঙ্গুলের ছাপ। দেখেন ৪৯০ বলেছে আঙ্গুলের ছাপের সংজ্ঞা, কিন্তু আল্লাহর রাস্তায় আঙ্গুলের ছাপ কাকে বলে আপনি ভেতরে কোথাও কিছু পাবেন না। আঙ্গুলের ছাপের সংজ্ঞা হয় নাকি? প্রত্যেকটা ব্যক্তির আঙ্গুলের ছাপের ভিন্নতা রয়েছে। আল্লাহ এমন একটা ইউনিক বৈশিষ্ট্য দিয়ে মানুষকে তৈরি করেছেন, কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে ম্যাচ করে না। তো এই আঙ্গুলের ছাপ হলো কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করার জন্য যে তার হাতে যে ছাপ থাকে সেটাই হলো আঙ্গুলের ছাপ। তো সংজ্ঞা যদিও বলুক না কেন, ভেতরে বলেছে আঙ্গুলের ছাপ কিভাবে নিতে হবে। আঙ্গুল যখন আঙ্গুলের ছাপ নেওয়া হবে, অবশ্যই সেই ছাপগুলোর মধ্যে যেন বৃদ্ধাঙ্গুলের ছাপটা থাকে। এরপরের যে এগুলো আবার সংজ্ঞা, অশনাক্ত বলতে বলতে কাকে বলে? যে ব্যক্তির বাড়ি ঘর ঠিকানা কিছুই খুঁজে পাওয়া যায়নি, এরকম ব্যক্তি হলো অশনাক্তকৃত ব্যক্তি। অনুসরণ করা হয়নি মানে যে ব্যক্তির পূর্বে সাজার বা দণ্ডের তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞ বা এক্সপার্ট কাকে বলে আপনারা জানেন, কোনো বিশেষভাবে কোনো বিষয়ের উপরে পারদর্শী ব্যক্তিকে এক্সপার্ট বলে। তাহলে ৪৯০ কি কি বললো, বিভিন্ন সংজ্ঞাগুলো দিল। অশনাক্তকৃত ব্যক্তি বলতে কি বোঝায়? অনুসরণ করা হয় নাই বা অনুসরিত হয় নাই বলতে কি বোঝায়? বিশেষজ্ঞ বলতে কি বোঝায়? এরকম দিতে পারে এমসিকিউ। তাহলে অনুসরণ করা হয় নাই বলতে কি বোঝায়? কোনো ব্যক্তির পূর্ববর্তী দণ্ড পাওয়া যায়নি বা সাজার তথ্য পাওয়া যায় নাই। অশনাক্তকৃত বলতে কি বোঝায়? যে ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায় নাই। আঙ্গুলের ছাপের মধ্যে কোন আঙ্গুলের ছাপ অবশ্যই থাকতে হবে? বৃদ্ধাঙ্গুলের ছাপ অবশ্যই থাকতে হবে। এবার আসেন এই কথাগুলো কেন লাগবে আমাদের। দেখেন, এই যে কোর্টে ইয়াতে যে জেলখানায় যে আঙ্গুলের ছাপগুলো নিবে, তারা আঙ্গুলের ছাপের জন্য কিন্তু অনেক বড় একটা রেজিস্টার, আমাদের যেমন বালাম বই থাকে না, এরকম অনেক বড় একটা রেজিস্টার মেনটেন করা হয়। তো এখানে 10 আঙ্গুলের ছাপ থাকবে। অনেক কিছু কিছু অপরাধের ক্ষেত্রে 4 আঙ্গুলের ছাপ নেওয়া হয়। 4 আঙ্গুলের ছাপ যে নেওয়া হয়, এই ছাপ নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় সাদামাটা ছাপ। আর 10 আঙ্গুলের ছাপ যে নেওয়া হয় এটাকে বলে রোল্ড, মানে ঘুরিয়ে ঘুরিয়ে ছাপ নেওয়া। এভাবে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে ছাপ নেয়, আমরা একটু পরে পড়বো। ৪৯১ বিধিতে বলেছে। তো এগুলা যখন আঙ্গুলের ছাপ নিবে কোনো ব্যক্তির, ওখানে কিন্তু সকল ডাটাগুলো থাকে, মোটামুটি ছবি থেকে শুরু করে কি অপরাধের জন্য তিনি দণ্ডিত। তো এই কলামের মধ্যে অশনাক্তকৃত থাকবে, অনুসরণ করা হয়েছে কি হয় নাই এরকম থাকবে। তো এতগুলো তথ্য যখন কোনো রেজিস্টারে থাকে, ছোট ছোট করে থাকে না, দেখা যাবে অনুসরণ করা হয়েছে কি হয় নাই ক্রস অথবা টিক দেওয়া। তাতে করে আপনাকে বুঝতে হবে কি কোনো ব্যক্তির আগের দণ্ডের বা সাজার কোনো তথ্য নাই। এই যে এই জিনিসগুলো এই জন্য সংজ্ঞাগুলো দিয়েছে। যেখানে অশনাক্তকৃত এরকম টিক দেওয়া, বুঝবেন যে ওই ব্যক্তির কি নাই, পরিচয় পাওয়া যায় নাই, খুঁজে তার কিছু নাম ঠিকানা পাওয়া যায় নাই। এই জন্য এই কথাগুলো এখানে ব্যবহার করছে আর কি। আচ্ছা, একটু হলেও তো আমরা বুঝলাম। তাহলে
490 হলো আঙ্গুলের ছাপের সংজ্ঞা, এরপরে 491 হলো আঙ্গুলের ছাপ নেওয়ার পদ্ধতি। এখান থেকে আপনি এত কিচ্ছু পড়তে হবে না, শুধু জানবেন দুই রকমের ছাপ নেওয়া হয়, একটা হলো সাদামাটা ছাপ আর একটা হলো ঘুরানো ছাপ বা রোল্ড ছাপ বলতে পারি আমরা। কোথায় পাবেন? 13 পাতায় দেখেন 491 এর 6, 491 এর ক্ষয়ের যে 6 তার শেষের লাইনটাতে আছে দেখেন, এই একই কায়দায় দুই রকম ছাপ নেওয়া যায়, একটা হলো ঘুরিয়ে ঘুরিয়ে ছাপ রোল্ড আর একটা হলো সাদামাটা ছাপ। তাহলে আঙ্গুলের ছাপ কয় প্রকারের? দুই প্রকারের। কত বিধি? 491 বিধি। আঙ্গুলের ছাপে কোন আঙ্গুলের ছাপ অবশ্যই থাকবে? বৃদ্ধাঙ্গুলের ছাপ অবশ্যই থাকবে। কতগুলো আঙ্গুলের ছাপ নেওয়া হয়? 10টা আঙ্গুলেরই ছাপ নেওয়া হয়। সাদামাটা ছাপের ক্ষেত্রে 4 আঙ্গুলেরও ছাপ নেওয়া যেতে পারে। এই হলো আঙ্গুলের ছাপ নেওয়ার পদ্ধতি। এইবার আসেন আপনি কোন কয়েদিদের আঙ্গুলের ছাপ নিবেন, এটাই হলো পিয়ার বন্দি। এই বন্দিগুলোকেই বলে পিয়ার, বা যে যে অপরাধীদের আঙ্গুলের ছাপ নিয়ে আলাদা করে সংরক্ষণ করা হয় তাদেরকেই কি বলা হয়? পিয়ার বন্দি বলা হয়। আচ্ছা, আসেন একটু দেখি কি বলেছে। 492 বিধিতে বলেছে কোন কয়েদিদের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। অনেকগুলো অপরাধ, তার মধ্যে পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের যে অপরাধগুলো, সেগুলো পেনাল কোডের অনেকগুলো অপরাধের সেকশন আরো দিয়েছে। এই অপরাধগুলো করার পর বা বারবার অভ্যাসগত ভাবে অপরাধ করে, অস্ত্র আইন, চোরাচালান, আফিম সংক্রান্ত অপরাধ, অথবা সিআরপিসি অনুযায়ী যাদের বারবার মুচলেকা নেওয়া হচ্ছে কিন্তু তারা কি হচ্ছে না, শান্তি রক্ষা বা সদাচরণ করছেন না, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও আঙ্গুলের ছাপ নেওয়া যেতে পারে। অনেক বড় একটা তালিকা আছে, এক নজর একটু দেখে নিতে পারেন। তাহলে 492 বললো কোন কোন কয়েদি, সকলের আঙ্গুলের ছাপ নেওয়ার তো সুযোগ নাই, কোন কোন কয়েদিদের আঙ্গুলের ছাপ নেবেন? যারা এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত বা বেশি বেশি অপরাধ করে। কত বিধি? 492 বিধি। কিভাবে নিবেন? 90, 91 এর যে কথা বলা আছে এভাবে আঙ্গুলের ছাপগুলো নিবেন। 492 অনুযায়ী যে ছাপটা, যেই আপনি ছাপ নিয়ে নিলেন অমনি ওই বন্দিটা কি হলো? পিআর এর তালিকায় চলে আসলো বা পুলিশ রেজিস্টার্ড হয়ে গেল। তাহলে ওই বন্দিটা তখন পিআর বন্দি বলে গণ্য হলো, সাজাপ্রাপ্ত বন্দি। আচ্ছা, এবার আসেন 492 বিধি অনুযায়ী কিন্তু কি করা হয়? আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করা হয়। 496টা আমরা একটু দেখবো। 496 বিধি, রাজসাক্ষীদের আঙ্গুলের ছাপ কয় সেট সংগ্রহ করতে হয়? 3 সেট। এটা একটা এমসিকিউ। হ্যাঁ, তো রাজসাক্ষীদের আঙ্গুলের ছাপ কয় সেট নিবেন? 3 সেট নিবেন। গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে রাজসাক্ষীদের ছবি সংগ্রহ করতে হবে, পাশাপাশি তাদের আঙ্গুলের ছাপ নিতে হবে 3 সেট, বিলম্ব ব্যতীতই। কারণ কি? রাজসাক্ষী ফেরার হয়ে যাওয়ার ঘটনা বহু ঘটে, রাজসাক্ষী পলাতক হয়ে যায়, এই জন্য তার সকল ডাটাগুলো সংরক্ষণ করতে হবে। এই ছিল 496 বিধি। 499 বিধি দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। 499 বলেছে, খেয়াল করেন, পিআর এর পূর্ণ রূপ হলো পুলিশ রেজিস্টার্ড। যে সকল আসামি তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো প্রবিধান 492 বিধি অনুযায়ী, তারাই পিআর বন্দি বলে গণ্য হবে। তাহলে পিআর বন্দি কাকে বলে? দেখেন কতগুলো বিধি আসে পিআর বন্দির সাথে, তাই না? পিআর বন্দি বলে 491, 92 বিধি অনুযায়ী যে সকল বন্দির ছাপ, হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়, সেই বন্দীদেরকে পিয়ার বন্দি বলে। মূল বিধি ব্যবহার করবেন কোনটা? 499 বিধি। বুঝতে পারলাম? পিয়ার বন্দির সংজ্ঞা আসলে আমরা 499 নিচে দেব, বডির ভেতরে দেব 490 আঙ্গুলের ছাপের সংজ্ঞা, 491, 92 দিলেই হবে। আসেন আমরা কোন কোন বিধিগুলো পড়লাম একটু খেয়াল করি। সর্বপ্রথম 471 পড়া নেব একটু। হ্যাঁ, একজন, যে কোনো একজন মনে মনে প্রিপেয়ার্ড হন যে আমি পড়া বলবো। তাহলে সর্বপ্রথম আমরা পড়লাম 471 বিধি। কি পড়েছি 471-এ? সমন এবং পরোয়ানা কিভাবে জারি হবে, বার্ষিক ক্রমিক নাম্বার ব্যবহার করা যাবে, পুলিশ অফিসারের বিরুদ্ধে সমন জারি করতে হলে, পুলিশ অফিসারকে সমন জারি করতে হলে পুলিশ সুপারের মাধ্যমে সমনটা জারি করতে হবে। অতামিলকৃত যে পরোয়ানাগুলো লাল কালি দিয়ে জেড টানতে হবে এপ্রিল মাসে, এবং এগুলো একটা রেজিস্টারে রক্ষণাবেক্ষণ করতে হবে। জরিমানা ওয়ারেন্টের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে জরিমানা পরোয়ানাগুলো ব্যতীত। 472 নিয়েছি হুলিয়া, 3 প্রকারের, 3 কপি হবে, 3 কপি, 1 কপি আদালতে, 1 কপি সংশ্লিষ্ট ব্যক্তির গ্রামের জন্য, 1 কপি থানায় সংরক্ষণ হবে। সময় কত দিন? 30 দিনের কম নয় এমন সময় হবে, এমন সময় দিয়ে হুলিয়া জারি করা হবে। 474 বাদ দেন, 476 পড়বো। 476-এ কি পড়লাম? একদম 471-এর কথাগুলোই, অর্থাৎ
থানা থেকে এবং কোর্ট থেকে পরোয়ানাগুলো, অতামিলকৃত পরোয়ানাগুলো কি করতে হবে, পুলিশ সুপারের নিকটে অবগত করতে হবে বা তাকে প্রেরণ করতে হবে। যে যে তামিল করা হলো না যেগুলো, কবে যাবে, এপ্রিল মাসে যাবে। কি কালি দ্বারা জেল টানবে, লাল কালি দ্বারা জেল টানতে হবে। 478 বিধি, বিচারাধীন বন্দি শ্রেণী বিভাগ পড়লাম। 478-এ 500-তে পড়লাম পিআর বন্দি শ্রেণী বিভাগ, আর 715-তে পড়লাম কি, সাজাপ্রাপ্ত কয়েদিদের বা বন্দীদের শ্রেণী বিভাগ। 478 বিচারাধীন বন্দী 2 শ্রেণীর, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। 500-তে পড়লাম 3 প্রকারের বন্দী রয়েছে, কিরকম, পিআর বন্দী, পিআরটি 565। আর 715-তে পড়লাম ক খ গ শ্রেণী, 3 শ্রেণীর সাজাপ্রাপ্ত না, এরা পিআর বন্দী। আর 715 যারা, তারা হলো সাজাপ্রাপ্ত বন্দী। আচ্ছা, এরপরে 479 বিধিটা একটু নিলাম। 479 এখানে বলেছে কোর্ট অফিসার কি করবেন, আনা নেওয়ার দায়িত্ব বা তাদেরকে সুনির্ধারিত দিনে আদালতে হাজিরের দায়িত্ব কোর্ট অফিসারের উপরে বর্তাইবে। 482 সাক্ষীদেরও শরীর তল্লাশি করা যাবে যখন তারা কোর্টে উপস্থিত হবেন। রাজসাক্ষী বা বিচারাধীন দোষ স্বীকারকারী বন্দীদের অন্যান্য বন্দীদের থেকে পৃথক বা আলাদা করে রাখতে হবে। 490 বিধি পড়েছি। রাজসাক্ষীর পিআরবি গুলো মনে রাখবেন, 386, 459, 486, 496। এরপরে 390, 490 পড়লাম আমরা, যে অশনাক্তকৃত ব্যক্তি বলতে যে ব্যক্তির পূর্ব পরিচয় পাওয়া যায়নি। আর আঙ্গুলের ছাপ বলতে বৃদ্ধাঙ্গুলের ছাপ সেখানে মাস্ট থাকবে। আবার বিশেষজ্ঞ বলতে কি বোঝায়, যারা কোনো বিশেষ বিষয়ে পারদর্শী, অথবা আঙ্গুলের ছাপগুলো পরীক্ষা করে যারা আর কি ওপিনিয়ন দিতে পারেন। এখানে যেহেতু আঙ্গুলের ছাপের আলোচনা, এরপরে বলল অশনাক্তকৃত ব্যক্তি বলতে দুঃখিত, অনুসরণ করা হয়নি, মানে তার পূর্বের কোনো ইতিহাস পাওয়া যায়নি। 491, 92 পড়লাম আমরা, আঙ্গুলের ছাপ কিভাবে সংগ্রহ করবে। তারপরে 499 জানলাম এই বন্দীদেরকেই বিচারাধীন বন্দী বলা হয়, দুঃখিত, পিআর বন্দী বলা হয়। এরপরে 496 দেখলাম আমরা, রাজসাক্ষীদেরকে কি করতে হবে, আঙ্গুলের ছাপ নিতে হবে 3 সেট, এবং পাশাপাশি তাদের ছবিও তুলতে হবে। 500 তো আমরা আগেই পড়ে ফেলেছি, তাই না। এই থাকলো ক্লাস, আরেকবার একটু বলবো তারপরে শুনবো। 471 পরোয়ানাগুলো তামিল, এবং সেগুলো তামিল না হলে কি ব্যবস্থা গ্রহণ করবে, পুলিশ অফিসারের উপরে সমন কিভাবে জারি করবে। 472 হুলিয়া কয় কপি হবে, কিভাবে জারি হবে এবং কতদিন সময় দেওয়া হবে হুলিয়াতে। 474 সরকার কি করতে পারবে, সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করতে পারবে হুলিয়ার মধ্যে উল্লিখিত সময়ে না আসলে। 476 অতামিলকৃত পরোয়ানাগুলো এপ্রিল মাসে লাল কালি দিয়ে জেট টানতে হবে, থানা থেকে কোর্ট থেকে পুলিশ সুপারের নিকটে প্রেরণ করতে হবে। 478 বিচারাধীন বন্দী শ্রেণী বিভাগ, একসাথেই পড়বো। 500 পিআর বন্দী শ্রেণী বিভাগ। 715 সাজাপ্রাপ্ত বন্দী শ্রেণী বিভাগ। 479-80 কোর্টে আনা নেওয়ার সময় কোর্ট অফিসার হাজিরের দায়িত্ব তার উপরে বর্তাবে। 482 কোর্টে উপস্থিত করার পর সাক্ষীদেরও তল্লাশি করা যাবে। 486 রাজসাক্ষীদের আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে। 490 আঙ্গুলের ছাপ কাকে বলে, 91, 92 কিভাবে আঙ্গুলের ছাপ নিবে, কোন বন্দীদের আঙ্গুলের ছাপ নিবে। 499 এই বন্দীগুলোকেই পিআর বন্দী বলা হয়। 496 রাজসাক্ষী কিভাবে আঙ্গুলের ছাপ নিবে, একই পদ্ধতিতে নিবে, কিন্তু 3 সেট নিতে হবে, ছবি তুলতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।